20% কম মানুষ স্বাস্থ্য বীমার আওতায় তারা আসছে। আজকের বিজেপি সাধারণ মানুষের কথা মুখে বলে, কিন্তু কাজ করে শুধুমাত্র বড় লোকের জন্য। তার জন্য মমতার মানবিক মুখ কোথা থেকে আসে? এটা তো কোয়াইট ন্যাচারাল। এবং আজকের এই চিঠি ফাঁস থেকে আমার মনে হচ্ছে 18% থেকে কমে হয়তো 12% আসতে পারে। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত এই খোলা আড্ডা অনুষ্ঠানে। রাজনৈতিকভাবে এবং সামাজিকভাবে একটা বড় ঘটনা কিন্তু এর মধ্যে আমাদের সামনে এসেছে। নীতিন গডকরি, আপনারা জানেন বিজেপির খুব বড় মাপের শীর্ষস্থানীয় নেতা নীতিন গডকরি, তিনি একটি চিঠি লিখেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে। সেই চিঠির বিষয়বস্তু আমাদের মেডিকেল ইন্স্যুরেন্স এবং লাইফ ইন্স্যুরেন্সের প্রিমিয়ামের উপরে জিএসটি কমানো। এখন এই স্বাস্থ্য বিমার উপরে সরকার প্রায় 18% হারে বিমা আদায় করে থাকে। 18% মানে আপনার যদি বাৎসরিক প্রিমিয়াম হয় 10,000 টাকা, তাহলে আপনাকে দিতে হবে প্রায় 12,000 টাকার কাছাকাছি। বিরোধীরা এই নিয়ে বহুদিন ধরে শোরগোল করছে, এ নিয়ে বহুদিন ধরে তারা সরকারের বিরুদ্ধে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছে এবং সাধারণ মানুষের মধ্যেও জনমত করার চেষ্টা করেছে। রাহুল গান্ধী এই জিএসটিকে তো গব্বর সিং ট্যাক্স বলেই অভিহিত করেছিলেন সংসদে দাঁড়িয়ে, কিন্তু সরকার কখনো এতে কর্ণপাত করেনি। কিন্তু এখন সরকারের মধ্যে থেকে বিজেপির শীর্ষস্থানীয় একজন নেতা তিনি চিঠি লিখে প্রতিবাদ করলেন। এর রাজনৈতিক অভিঘাত কি এবং কেন এটা কমানো দরকার, এই বিষয়গুলি নিয়ে আজকে আমরা আলোচনার জন্য সঙ্গে পেয়েছি আমাদের প্রবীণ সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক প্রসূন আচার্যকে। প্রসূন, আমাদের সমস্ত দর্শকের পক্ষ থেকে তোমাকে শুভেচ্ছা। আমরা প্রথমেই তুমি বলো যে এই বীমা ক্ষেত্রে কিভাবে মানুষের পকেট কাটা হচ্ছে। আমি একটুখানি তার আগে একটা ছোট্ট কথা বলে রাখি যে এই অনুষ্ঠানটা আপনারা খুব মন দিয়ে দেখবেন, তার কারণ এই আলোচনাটা যে আমরা আজকে যে আলোচনাটা করতে চলেছি, এইটা কিন্তু কোনো টিভি চ্যানেল বা কোনো গদি মিডিয়া এই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবে না। কেন ধরবে না সেটা প্রসূন আপনাদের আরো ভালো করে বুঝিয়ে বলবে। প্রসূন, তুমি শুরু করো। দেখো, বিষয়টা হচ্ছে যে স্বাস্থ্য বীমা ক্ষেত্রে এখন যা পরিস্থিতি দাঁড়িয়েছে, সাধারণ লোক, গরিব মানুষ, তারাও কিন্তু স্বাস্থ্য বীমা করে। 1 লক্ষ টাকা করে, কেউ 2 লক্ষ টাকা করে, কেউ 5 লক্ষ টাকা করে, যে যার সমস্ত মতো করে। আমি একটু বড় পরিমাণ করেছি, বয়স হচ্ছে। মধ্যবিত্ত এবং গরিবদের যেটা খুব দরকার, মধ্যবিত্ত গরিব হ্যাঁ করে, কারণ হচ্ছে তারা জানে যে আমি সরকারি স্বাস্থ্য পরিষেবা সেভাবে কিছু পাবো না। আমাদের পশ্চিমবঙ্গে যে কার্ড মাননীয় মুখ্যমন্ত্রী সবাইকে দিয়েছেন, সেই কার্ডে সব ক্ষেত্রে সব হসপিটাল নেয়ও না স্বাস্থ্যসাথী কার্ড। আর তাছাড়া অন্যান্য জায়গায় সবাই তো এক শহরে থাকবে না, আজকে এখানে আছে কালকে অন্য শহরে যাবে, অন্য জায়গায় যাবে। আমি আজকে কলকাতায় রয়েছি, কালকে ব্যাঙ্গালোর যেতে পারি, দিল্লি যেতে পারি, অসুস্থ হতেই পারি। তো সেই ক্ষেত্রে নির্মলা সীতারামন এবং বিজেপি এইভাবে ধরা যায় যে নরেন্দ্র মোদী ক্ষমতা আসার পর দেখলো জিএসটি করার পরে এই জিএসটির আওতায় সবাইকে আনলো, এবং তার সাথে স্বাস্থ্য বীমা এবং লাইফ ইন্স্যুরেন্স, এলআইসি এবং জিএসটি। অর্থাৎ মানুষ এলআইসি কেন করে? লোকে যে আমি যদি মারা যাই তাহলে আমার পরিবারটা পথে বসবে না, কিছু অন্তত তারা সাপোর্ট পাবে। হ্যাঁ, সেই ক্ষেত্রেও তাকে 18% জিএসটি দিতে হবে। আর স্বাস্থ্য বীমার ক্ষেত্রে, অর্থাৎ আমি যদি 10 লক্ষ টাকা স্বাস্থ্য বীমা করি, অ্যাকচুয়ালি আমাকে কিন্তু তার প্রিমিয়াম যা পড়ে তার উপর প্রায় 20% বেশি দিতে হচ্ছে। তো এখন ঘটনা হচ্ছে এইটা করাটা এমন একটা অবস্থায় দাঁড়িয়েছে যে 17 সালে যখন এটা চালু হলো, তখন কেন্দ্রীয় সরকার দেখলো এটা আমাদের বাজেটে বিপুল পরিমাণে টাকা আসছে, কিন্তু মূলত মধ্যবিত্ত, নিম্নবিত্ত, তাদের ঘাড়ে একটা বিরাট পরিমাণে বোঝা চেপে গেল। এবং অনেকেই এক্সেস টাকা দিতে হবে বলে দুটো পদ্ধতি। এক হচ্ছে স্বাস্থ্য বীমার টাকার পরিমাণ কমালো, অর্থাৎ যে লোকটা হয়তো 5 লাখ টাকা স্বাস্থ্য বীমা করতো, সে সেটা 3 লাখ টাকায় আন। আর কিছু লোক স্বাস্থ্য বীমা করলোই না, বলো না আমি এক্সেস টাকা দেবো না, দেখা যাক অসুখ হলে কি হবে। এবং এটা এত ব্যাপক অংশের যে ভাবা যায় না কি পরিমাণ। আমি আজকে
তুমি এই অনুষ্ঠান শুরু করার আগে আমি আমাদের আনন্দবাজার পত্রিকার যিনি স্বাস্থ্য বীমা করেন বাইরের একজন থার্ড পার্টি, তিনি আরো কলকাতা শহরের নামি দামি প্রায় 4-5টা সংস্থার স্বাস্থ্য বীমা করেন, এবং যার মাস মাইনে 15 লাখ টাকা তারও করেন, যার মাস মাইনে 1.5 লক্ষ টাকা তারও করেন। তিনি আমাকে একটা অদ্ভুত তথ্য দিলেন যে দাদা বিশ্বাস করবেন না, এই জিএসটির আওতায় আসার পরে 18% জিএসটি, প্রায় 20% মানুষ স্বাস্থ্য বীমা কম করছে। আমি বললাম কবে থেকে কম করছে? বললো আমাদের অনানেবার যে স্বাস্থ্য বীমা হয়, আগে যে স্বাস্থ্য বীমা ছিল সেটাতে কংগ্রেস আমলে 3% একটা সার্ভিস ট্যাক্স ছিল, পরে সেটা বেড়ে 5% হয়েছিল, সেটাও লোকের কাছে সহনশীল ছিল। কিন্তু যখন থেকে এটা 18% হলো, আমার ক্লায়েন্টের পরিমাণ প্রায় 20% কমে গেছে, অর্থাৎ 20% কম মানুষ স্বাস্থ্য বীমার আওতায় তারা আসছে। এইবার যদি আমরা যেখানে সরকারের নীতি হওয়া উচিত ছিল আমাদের মতো দেশে, যে এই এলআইসি জীবন বীমা এবং স্বাস্থ্য বীমার আরো বেশি বেশি করে লোক আনা হবে, আরো বেশি গ্রাহককে, তাদের সাধারণ মানুষকে আরো বেশি টেনে আনা হবে এর মধ্যে, সেখানে উল্টোটা হলো। এবং আমি আজকেই খানিক আগে একজন আমার খুব ঘনিষ্ঠ একজন এলআইসি এজেন্ট, এবং সে অনেক টাকার বছরে এলআইসি করে, সব রকমই করে, পেনশন ফান্ডও করে, সাধারণ জীবন বীমাও করে। তাকে জিজ্ঞেস করলাম, সে আমাকে একটা অদ্ভুত কথা বললো যে ওয়ান টাইম পেনশন ফান্ডে হচ্ছে, আমি এটা জানতামও না, 1.5% হচ্ছে ট্যাক্স দিতে হয়, মাত্র 1.5%। ফলে আমরা এই ট্যাক্সটার পরিমাণ যেহেতু কম দিতে হয়, প্রচুর লোককে বলছি আপনি 1.5% ওয়ান টাইম করুন না, তা আপনি পেনশন পাবেন। কিন্তু লাইফ ইন্স্যুরেন্স যেটা, অর্থাৎ মারা গেলে পরিবার পথে বসবে না, পাবে, সেই ক্ষেত্রে 18% হওয়াতে বহু লোক কিন্তু করতে গিয়ে পিছিয়ে যাচ্ছে। আগে যে পরিমাণ ক্লায়েন্ট পেতাম স্বাস্থ্য মানে লাইফ ইন্স্যুরেন্স, যেটা জীবন বীমা বলে, জীবনকে বীমা, সেই বীমার ক্ষেত্রে আমার অন্তত 10 থেকে 12% লোক মিনিমাম, আমার হিসেবে টোটাল বলতে পারছি না অফহ্যান্ড, হয়তো ইট মে বি মোর, যেহেতু আমি খুব অ্যাগ্রেসিভলি করি, কারোর ক্ষেত্রে আরো বেশি হয়েছে। বেড়েছে কি তাহলে? বেড়েছে হচ্ছে পেনশন ফান্ডে টাকা জমা রাখার, কারণ সেখানে 6.5-7% সুদ দিচ্ছে এলআইসি, এবং সেই ক্ষেত্রে ট্যাক্সের পরিমাণ মাত্র 1.5%। এলআইসি আবার ওই ট্যাক্সটা শেয়ার মার্কেটে খাটাচ্ছে। অর্থাৎ যে দুটো সবচেয়ে জরুরি, একটা হচ্ছে বাঁচার আগে আমার চিকিৎসা করানোর খরচা, সেই খরচাটা আগের তুলনায় 20% মানুষ কম করছে। আর একটা হচ্ছে যদি আমি মারা যাই অসুস্থ হয়ে বা সার্টেন আমার ডেথ হয়, তাহলে আমার পরিবার যে পরিমাণ টাকা পাবে সেই সংখ্যাটাও 15%, অন অ্যান অ্যাভারেজ 12 থেকে 15% কমে গেছে। এটা আমি প্রাথমিকভাবে এই রাত্রিবেলা একাধিক এজেন্টের সাথে কথা বলে জানতে পারলাম। কিন্তু এটা যদি আমরা সত্যি স্ট্যাটিস্টিক্স নিই, হয়তো দেখা যাবে পরিমাণটা আরো বেশি হবে, কারণ আমি তো একদম কলকাতা শহরের যাদের কথা বলছি তারা অনেক বেশি পরিমাণে এলআইসি বা জেনারেল ইন্স্যুরেন্স মেডিক্লেম করেন, সচেতন, তারা অনেক সচেতন নাগরিক, অনেক সচেতন, তারা লোককে বলে বলে করান, তারা পুরস্কার পান। কিন্তু যারা সাধারণ, যারা জেলা শহরে থাকেন, যারা গ্রাম অঞ্চলে থাকেন, তাদের ক্ষেত্রে তো এটা একটা এমন ব্যাপার, তাদেরকেই মানুষকে বোঝাতে হয় যে কেন আপনি এটা করবেন। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় এটা আরো অনেক ড্রপ করেছে। তো এইটা নিয়ে তুমি জানো বিরোধীরা দীর্ঘদিন ধরে বলছিলেন, আমি 2021 সালে গব্বর সিং ট্যাক্স বলে রাহুল গান্ধী নিজে এটাকে টুইট করেছিলেন যে যেভাবে হয়েছে 18%, আর হিরেতে তার জিএসটি হচ্ছে 1.5%। এই আদানি এই আম্বানির বিয়ে দেখলাম সব হিরে জহরত, তাদের হচ্ছে 1.5%। আর একটা সাধারণ মধ্যবিত্ত মানুষ যে বেসরকারি চাকরি করে বা কম পয়সা সরকারি চাকরি করে বা ছোট ব্যাপারী, বাড়ির একমাত্র রোজগারে হয়তো তিনি রোজগারে যে, এবং তার বউ স্ত্রীকে করে দেয়, কারণ এখন ঘরে ঘরে ক্যান্সার হচ্ছে, তার ট্রিটমেন্টের খরচা, ক্যান্সার ট্রিটমেন্ট করতে গিয়ে সর্বশান্ত হয়, তাকে 18% জিএসটি দিতে হচ্ছে। আর মুকেশ আম্বানি তার বউ যদি হিরে জহরত কেনে, তাকে 1.5% দিতে হচ্ছে। এইটা নিয়ে ইন্ডিয়া জোটের একাংশ তো বলছিলই
আমি আরো ভালো করে বলবো যে রাহুল গান্ধী বারবার যে দুই ভারতের কথা তুলে ধরছেন এবং অক্সফ্যাম থেকে শুরু করে বিভিন্ন সংস্থা ঠিক যেটা বারবার তুলে ধরছে, সেইটা কোথাও বিজেপির ভেতরে কিন্তু একটা হৃদকম্পন দেওয়া শুরু হচ্ছে। আহ, গুজরাট লবির বাইরে, গুজরাট লবির বাইরে অর্থাৎ অমিত শাহ এবং নরেন্দ্র মোদী, অনিল আম্বানি, মুকেশ আম্বানি এবং আদানি আম্বানি, অমিত শাহ এবং নরেন্দ্র মোদী, এই চারজন যে গুজরাট লবি ভাজিয়ে ভারতের অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্ষমতাকে নিয়ন্ত্রণ করেছে, তাদের বাইরে সাধারণ মানুষকেও নাড়াচ্ছে, এটা বিজেপির লোকেরাও বুঝতে পারছেন। বিশেষ করে যে বিজেপির সাধারণ কর্মীরা, নীতিন গডকারির সাথে আমি কথা বলেছি, মিশেছি, দেখেছি, তিনি অত্যন্ত ডাউন টু আর্থ মানুষ। হতে পারেন আরএসএস, হতে পারেন এবার, এবং জানি না নীতিন গডকরির একটা সর্বজন গ্রাহ্যতা আছে সাধারণ সমস্ত দলের নেতাদের সঙ্গে। হ্যাঁ, এবং তুমি জানো সেটা। নীতিন গডকরির নাম ঘোষণা হবে কি হবে না, যখন প্রচুর এটা নিয়ে বিতর্ক হচ্ছিল, যখন ঘোষণা হলো, ওর ছেলে, ভিডিওটা আমি দেখেছি, অত্যন্ত সাধারণ এলাকার মানুষকে নিয়ে একটা মিটিং করছে, 15-20 জন লোক, বলছে দেখুন আমার বাবা কিন্তু বিজেপির লোক হিসেবে ভোট আমি চাইছি না, আমি চাইছি আপনাদের নাগপুরের ঘরের লোক হিসেবে, এবং তাতে লোকে নানা রকম বলছে। তো সেই ক্ষেত্রে নীতিন গডকারির এই চিঠি দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। এবং এইটা সাধারণ মানুষ, গরিব মানুষ, মহিলারা যে ভালো নেই দেশে, এইটা কিন্তু পরিষ্কার হচ্ছে, এক্সপোজ হচ্ছে। আমি শুধু একটা কথা বলবো, আজকেই কিন্তু আর একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে মধ্যপ্রদেশে যারা লাডলি বাহিনিয়া স্কিমে আছে, সেই ক্ষেত্রে ঘোষণা করা হয়েছে তারা 450 টাকায় গ্যাস পাবে, বাকি টাকা মধ্যপ্রদেশ সরকার ভর্তুকি দেবে। কেন দেবে? অন্য বিজেপি সরকার দিচ্ছে না। তার মানে তারা বুঝতে পারছে, যেটা শিবরাজ সিং এখনো পর্যন্ত মধ্যপ্রদেশের অবিসংবাদী নেতা, যেই চিফ মিনিস্টার হন না কেন, তো সেই ক্ষেত্রে কোথাও একটা বুঝতে পারছেন সাধারণ মানুষ, গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষ, তারা সব সিট জিতেছেন, তবু বুঝতে পারছেন বিজেপির বিরুদ্ধে সাধারণ মানুষের একটা কিন্তু ক্ষোভের সৃষ্টি হচ্ছে। সেই ক্ষোভ থেকে পরিত্রাণের জন্যই তারা কিন্তু এই স্কিমের কথা বলেছে। এইটা প্রশ্ন একটা জিনিস তুমি বললে, খুব চমৎকার তথ্য দিলে তুমি, অনেক অনেক রকম নতুন তথ্য দিলে। এর সঙ্গে একটা জিনিস বলা যায় যে এই আমাদের প্রত্যেকের এখন মেডিকেল এক্সপেন্স, চিকিৎসার খরচা যেভাবে বেড়েছে, ওষুধের দাম প্রতি বছর বাড়ছে, এবারও বেড়েছে 12% ওষুধের দাম। তো সাধারণ মানুষ ওষুধ এবং চিকিৎসা করতে গিয়ে নাজেহাল। সেখানে একমাত্র তাদের রিলিফ দিতে পারতো এই মেডিক্লেম, এবং মারা গেলে তো অবশ্যই এলআইসি। এলআইসির তো কোনো বিকল্পই হয় না, এটা তো আমরা সবসময় সরকারের কাছ থেকেই বারবার শুনেছি। আগের সমস্ত সরকার চেষ্টা করেছে বেশি বেশি লোক যাতে এলআইসিতে আসে, এলআইসিতে টাকা বিনিয়োগ করে। এইখানে দাঁড়িয়ে নীতিন গডকরি যখন এই চিঠিটা দিলেন, এবং সেই চিঠিটা সমাজ মাধ্যমে ফাঁস হয়ে গেল, সমাজ মাধ্যমে প্রায় ভাইরাল হয়ে গেল সেই চিঠিটা, সাধারণ মানুষের কাছ থেকে একটা বিপুল সাড়াও পেতে শুরু করলো। নীতিন গডকরি এই চিঠিটা দিলেন কেন? তিনি তো নির্মলা সীতারামনকে প্রতিনিয়ত দেখেন, তিনি সংসদে তার পাশের সিটে বসেন প্রায়, হ্যাঁ, তো তিনি তাকে মুখে না বলে এই চিঠি লিখলেন কেন? এর রাজনৈতিক ব্যাখ্যা কি? দেখো, এই বিজেপির যে 5-6 জন উপরতলার নেতা রয়েছেন, এবং বিজেপির যারা সভাপতি ছিলেন, আজকে বিজেপি প্রেসিডেন্ট হচ্ছেন যিনি থাকুন না কেন, এর আগে অমিত শাহ ছিলেন, তো নীতিন গডকরি একসময় প্রেসিডেন্ট ছিলেন, রাজনাথ সিং একসময় প্রেসিডেন্ট ছিলেন। তারা কিন্তু বুঝতে পারছেন যে যেটা চাপিয়ে দেওয়া হচ্ছে উপর থেকে, সেই চাপিয়ে দেওয়াটা কিন্তু সাধারণ মানুষ মেনে নিতে পারছেন না। অর্থাৎ বিজেপির মধ্যেও কিন্তু একটা আমি বিক্ষোভ বলবো না, বিজেপির মধ্যেও একটা চার্নিং শুরু হয়েছে। বিশেষ করে এই আকাশ আম্বানির বিয়েটা যেভাবে সমাজ মাধ্যমে বেরোলো, এবং বোঝা গেল যে বোঝা গেল যে পুরো সিস্টেমটা অদ্ভুত ভাবে বড়লোকদের পক্ষে দাঁড়িয়ে গেছে। সেই সিস্টেমের ক্ষেত্রে সবসময় তো বিজেপি একসাথে ছিল না। বিজেপি তো সাধারণ মানুষের কথাও বলতো, বাজপেয়ী তো সাধারণ মানুষের কথাও বলতেন, আদবানি তো সাধারণ মানুষের কথাও বলতো। আজকের বিজেপি সাধারণ মানুষের কথা মুখে বলে, কিন্তু কাজ করে শুধুমাত্র বড় লোকের জন্য। তো এইটা 2014 থেকে 2019, 2019 থেকে 2024, যতদিন কংগ্রেস অন্তত বিরোধী দলনেতার পদটা পায়নি,
ততদিন পর্যন্ত বিজেপি উপেক্ষা করতে পেরেছে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু বিজেপির পক্ষে অন্য আর একটা বড় সেকশনের কাছে এটা আর কোনো উপেক্ষা করার জায়গায় দাঁড়িয়ে নেই, যার ফলে তারা কিন্তু এমন একটা চাইছে ভেতর থেকেই যে ব্যাপারটা আসুক, সেই মানে এই দাবিটা অন্যের দাবি আমি মেনে নিলাম একরকম, আমার দাবিটাই আমি মেনে নিলাম। তোমার আমি পশ্চিমবঙ্গে বলবো যে এসইউসি দীর্ঘদিন ধরে ইংরেজি ফেরানোর জন্য আন্দোলন করেছিল। এছাড়া বহু বিদ্বজ্জনও বলেছিল বামফ্রন্ট আমলে ইংরেজি ফেরানো, কিন্তু সেই দাবিটা যখন সিপিএম এর অভ্যন্তর থেকে উঠলো, একদিন অনিল বিশ্বাস বললেন আমরা মনে করি ইংরেজি ফেরানো উচিত, বুদ্ধদেব ভট্টাচার্য বললেন ইংরেজি ফেরানো উচিত, অর্থাৎ দাবিটা শুধু আর এসইউসি থাকলো না, অ্যাজ ইফ সিপিএম যেন যা করেছিল ভুল করেছিল সেটা এখন সংশোধনের রাস্তায় গেল। তো বিজেপিও এমন একটা দেখাতে চাইছে যে ভুল যা হবার হয়ে গেছে, সংশোধনের রাস্তাটাও আমরা দেখাতে পারি। এখন জানি না নীতিন গডকরির এই দাবি শেষ পর্যন্ত নির্মলা সীতারামন, তার তো কোনো ভূমিকাই নেই, অ্যাকচুয়ালি তিনি কাঠপুতুল। অমিত শাহ এবং নরেন্দ্র মোদী কতটা মান্যতা দেন নিশ্চয়ই তারা হিসেব করবেন, এতে সরকারি কোষাগারে কতটা ঘাটতি হবে বা কমালে কতটা কমাতে পারেন। তো আমার মনে হয় এটা খুব উদ্দেশ্য প্রণোদিত ভাবে না করলেও নীতিন গডকরি সাধারণ মানুষের কথা বলেছে, বিজেপির মধ্য থেকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই চিঠিটা ফাঁস করে দেওয়া। হ্যাঁ, এবং নীতিন গডকরি কি এটা একটা প্রজেক্ট করতেও চাইলেন যে তিনি এটার বিরোধিতা করছেন? আমি লিখিতভাবে জানানো মানে আমি এটা মৌখিকভাবে জানালে যে অভিঘাত হতো তার চেয়ে অনেক বেশি অভিঘাত হলো আমি এটা লিখিতভাবে জানালাম, আমি রেকর্ডে রাখলাম যে আমি এটা প্রতিবাদ করেছিলাম, বিজেপির মধ্যে থেকে এই প্রতিবাদটা আমি রেজিস্টার করলাম। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি এই দলে রাজনাথ সিংও সারেন্ডার করেছে। রাজনাথ সিং কেন সারেন্ডার করেছে তার বড় ছেলের ব্যাপার। তো নীতিন গডকরি সে দায় নেই, তোমার বিজেপি প্রেসিডেন্ট নীতিন গডকরি আজ আছেন কালকে থাকবেন না, কোনো দায় নেই। এবং নীতিন গডকরি এর আগে একাধিকবার বলেছে যে ভালো কাজ করে সে দলে প্রমোশন পায় না। নীতিন গডকরি সাধারণ মানুষের কাছে মেশে, এবং নীতিন গডকরির প্লাস পয়েন্ট হচ্ছে হি ইজ এ ভেরি ট্রাস্টেড ম্যান অফ আরএসএস। অর্থাৎ আরএসএস এর ট্রাস্টেড ম্যানদের মধ্যে যদি অন্যতম কাউকে বোঝায় তাহলে তিনি হচ্ছেন নীতিন গডকরি। একদিকে কিছুটা সফট ফেস, যেটা হয়তো অনেকে মেনে নিতে পারে, অমিত শাহকে মেনে নেবে না, মোদীকে মেনে নেবে না, কিন্তু নীতিন গডকরিকে মেনে নেবে। ওয়ারাজ প্লাস আরএসএস এরও কনফিডেন্সের লোক। সুতরাং নীতিন গডকরি এই দাবিটা তোলা মানে, এটা তুমি বললে আমারও একটা জিনিস মনে পড়ছে। আমি যতটুকু সাংবাদিকদের কাছে শুনেছি যে নীতিন গডকরির সঙ্গে প্রায় সমস্ত বিরোধী নেতার সঙ্গে টেলিফোনে এবং ব্যক্তিগতভাবে প্রায় বন্ধুত্বের সম্পর্ক আছে, প্রায় বন্ধুত্ব, প্রায় সমস্ত রাজনৈতিক দলের, বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে। হ্যাঁ, তারা নীতিন গডকরিকে পছন্দ করে। মানে একটা কথা বলি, নীতিন গডকরি গোয়া ভোটের ইলেকশনের আগে 6 জন সাংবাদিক 6-7 জনকে বাড়িতে খেতে ডেকেছে, এবং সেইখানে কথা বলতে বলতে নীতিন গডকরি বলে যে গোয়াতে ইলেকশনে আমাদের জয়ের আশা খুব কম, আমরা একমাত্র ব্যাংক করছি যে আম আদমি পার্টি যদি কিছু ভোট কাটে আর মমতা ব্যানার্জি যদি কিছু ভোট কাটে তবেই আমরা জিততে পারবো। এবং সেই ভিডিওটা কেউ একজন তোলে, তারপরে সেটা ভাইরাল হয়ে যায়। অর্থাৎ বিজেপির যে জনসমর্থন কমে গেছে গোয়া ইলেকশনের আগে, এটা প্রকাশ্যে নীতিন গডকরি বলেছিলেন, এবং তারপর সে ভিডিও ভাইরাল হয়, প্রচুর বিতর্ক হয়। তারপরে আমি এক সাংবাদিক আমার বন্ধুর কাছে শুনেছি নীতিন গডকরি বলেছে, ভাই আমি আর কোনো আমার ঘরে আলোচনা ভিডিও করতে দেবো না, তোমরা ভিডিও করে বাইরে ছেড়ো না। তো এইবার নীতিন গডকরি নিজে চিঠি লিখে হয় নীতিন গডকরির মাধ্যমে ফাঁস হয়েছে বা বিজেপির কোনো লেভেলে ফাঁস হয়েছে। বিজেপি তাদের জনমোহিনী একটা চেহারা, এই মানবিক মুখ, মানে আমরা বারবার বলি না যে মুখ্যমন্ত্রী বিশ্বনাথ চৌধুরী মারা গেছেন, বিশ্বনাথ চৌধুরী এক্স মিনিস্টার ছিলেন, তিনি অসুস্থ হলে তো পিজিতে ভর্তি হওয়াটা স্বাভাবিক ব্যাপার, তার বাড়ির লোককে কেনই বা বলতে হবে আর মমতাকে কেনই বা ভর্তি করতে হবে? তার জন্য মমতার মানবিক মুখ কোথা থেকে আসে? এটা তো কোয়াইট ন্যাচারাল, কিন্তু এই মানবিক মুখ একটা দেখানোর প্রবণতা থাকে না, তো এটাও বিজেপির একটা কোথাও মানবিক মুখ বিজেপি দেখাতে চাইছে বোধহয়, যাতে রাহুল গান্ধীকে কমব্যাট করার ক্ষেত্রে তাদের এত সমস্যা হচ্ছে যে কোনো একটা মানবিক মুখ। কারণ এখনো কিন্তু আলোচনা হচ্ছে, ফাইনাল বাজেট কেন্দ্রীয় বাজেট কিন্তু গ্রহণ হয়নি। গ্রহণ যখন হবে তখন কিছু সংশোধন হবে, সংশোধন হওয়ার পরে পুরো বাজেটটা গৃহীত হবে। এবং আজকের এই চিঠি ফাঁস থেকে আমার মনে হচ্ছে
18% থেকে কমে হয়তো 12% আসতে পারে মেডিক্লেম পলিসি বা এলআইসি পলিসির প্রিমিয়াম। অর্থাৎ বিজেপি দেখাবে যে দেখো আমরা সাধারণ মানুষের পক্ষে, কারণ আগামী দিনকে মহারাষ্ট্রে ইলেকশন আছে, আগামী দিনকে হরিয়ানা ইলেকশন আছে, আগামী দিনকে ঝাড়খণ্ডে ইলেকশন আছে, এবং তিনটে রাজ্য তিনটে কারণে খুব গুরুত্বপূর্ণ। মহারাষ্ট্র টাকার খনি, যেখান থেকে বোম্বে এবং গোটা মহারাষ্ট্রে যে টাকা ওঠে সেই টাকাটা গোটা দেশের একটা বড় টাকা বিজনেসম্যানরা দেয়, সেটা ইলেকশনে খরচা হয়। ঝাড়খণ্ড একটা খনিবহুল রাজ্য, সুতরাং সেটাও তারা চায় জিততে। হরিয়ানা সেটা হচ্ছে আমাদের একটা মানে গমের মানে খনি বলা চলে, সেখানে গম উৎপাদন সবচেয়ে বেশি, কৃষিজীবী মানুষ সবচেয়ে বেশি। এই তিনটে রাজ্যকে জিততে গেলে মধ্যবিত্ত মানুষ, এবং এই দুটো রাজ্যে, তিনটের মধ্যে দুটোতে ক্ষমতায় আছে এখন বিজেপি জোট করে আছে। সুতরাং সুতরাং জোট করে তারা যদি হারিয়ে ফেলে তো আমি এই যে বারবার বলছে না সরকার পড়ে যাবে, সরকার পড়ে যাবে। কদিন আগে আমার সাথে সৌগতদার কথা হচ্ছিল, সৌগত রায় তৃণমূলে, উনি দীর্ঘদিনের সাংসদ, তোমার মনে আছে জনতা পার্টির আমলেও মন্ত্রী ছিলেন। সৌগতদা বলছিলেন যে যদি 3 রাজ্যের মধ্যে মহারাষ্ট্র, দুটো রাজ্যে হেরে যায়, হরিয়ানা বা মহারাষ্ট্রকে হারতেই হবে, তার সাথে ঝাড়খণ্ড যদি হেরে যায় বিজেপি, তবেই সরকারের সংকট আসবে। কারণ যে কর্পোরেট লবি আজকে এখনো পর্যন্ত বিজেপির পেছনে দাঁড়িয়ে আছে, তারা শিফট করা শুরু করবে খুব দ্রুত। খুব ব্যক্তিগত আলোচনা আমার হয়তো এখানে বলা উচিত হয়নি, কিন্তু ঘটনা হচ্ছে বিজেপি বুঝতে পারছে যে আজকে শুধু আদানি আম্বানি নয়, আরো যে বিজনেস লবি আছে তাদের নানাভাবে সাহায্য করছে। এবং মহারাষ্ট্র হেরে গেলে তো আদানি আম্বানি দুজনেই সমূহ বিপদের সূচনা হবে। মহারাষ্ট্রে মারাঠি মধ্যবিত্ত, তারা ভীষণ স্ট্রং লবি, এবং তারা কিন্তু বাঙালিদের মতোই চাকুরিজীবী এবং খেটে খাওয়া মানুষ। তাদের ক্ষেত্রে কিন্তু এই মেডিক্লেম এবং এলআইসি দুটো অত্যন্ত 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 গুরুত্বপূর্ণ বিষয়। তুমি একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য প্রথমে উল্লেখ করলে, সেটা হচ্ছে যে বহু গ্রাহক এলআইসি ছাড়ছে এবং মেডিক্লেমের যে সমস্ত রাষ্ট্রীয় সংস্থা আছে তাদের বিমা ধারক অনেক কমে যাচ্ছে। তো এর পেছনে কি অন্য কোনো কর্পোরেটের কোনো উদ্দেশ্য বা কোনো অভিসন্ধি আছে যে এটাকে কমানো এবং এলআইসিকে দুর্বল করা, বা এই যে ন্যাশনাল ইন্স্যুরেন্স, জেনারেল ইন্স্যুরেন্স, ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স বা ইন্স্যুরেন্স কোম্পানিগুলোকে, যেগুলো রাষ্ট্রায়ত্ত বিমা কোম্পানি, সেগুলোকে দুর্বল করার কি কোনো একটা অভিসন্ধি আছে? দেখো আমাদের দেশে যে বিমার বিদেশি এফডিআই মানে ক্যাপ তুলে দেওয়া হবে কিনা, কত পার্সেন্ট এফডিআই করতে পারে, এটা নিয়ে প্রচুর আলোচনা, প্রচুর বিতর্ক কংগ্রেস আমল থেকেই হচ্ছে। বিদেশি বিনিয়োগ করা হয়েছে, বিদেশি বিমা কোম্পানি এসেছে, কিন্তু তারা সেইভাবে ব্যবসা করতে পারে। এখনো পর্যন্ত সিংহভাগ জীবন বিমা কিন্তু এলআইসির আন্ডারে, সিংহভাগ শুধু নয় 70-80% ওপরে পেনশন ফান্ডও জীবন বিমার আওতায়, এবং মানুষের ভরসা এখনো এলআইসির সঙ্গে আছে, সরকারের এলআইসির সাথে আছে। এবং না, কিন্তু এটা তো বিএসএনএল এর সঙ্গেও এই একইটা ছিল, আমরা দেখেছি বিএসএনএল কে কিভাবে দুর্বল করা হয়েছে। এবং ওইটাই আমি বলছি। এবং আমি যেটুকুনি শুনলাম যে দুটো জিনিস, একটা কার ইন্স্যুরেন্স এবং অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স, তো আর তার সাথে হচ্ছে আমাদের মেডিক্লেম, এই যে তিনটে কোম্পানি, ইউনাইটেড ইন্স্যুরেন্স, ইন্ডিয়া ইন্স্যুরেন্স এবং ন্যাশনাল ইন্স্যুরেন্স, এই তিনটে কোম্পানির ওপরই মূলত ব্যবসাটা এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে। বিদেশিরা সেভাবে কিছু করতে পারে, কিন্তু জিও বিমাতে আসছে, জিও ফাইন্যান্সিয়াল বিমাতে আসছে, এবং এইটা আসার পরেই আমাকে একাধিক যারা এজেন্ট তারা বললো এইটা অলরেডি মানি control.com-এ খবর বেরিয়েছে যে তারা আসছে, এবং একটা কোথাও থেকে ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানির কোন একটা অদৃশ্য জায়গা থেকে নিচের দিকে পারপোরেট করা হচ্ছে, যেগুলো লস মেকিং বিমা। অর্থাৎ বয়স্ক লোকেদের তো বিমা করে লাভ নেই, বয়স্ক লোকে হয়তো 50,000-60,000 টাকা দিয়ে বিমা করলেন, কিন্তু তার বাৎসরিক খরচা তার পেছনে 5 লাখ টাকা। বা পুরনো গাড়িরও তো বিমা হয়, 4 বছর 5 বছর পেরিয়ে গেলে যে গাড়ির বিমা হয়, তো সেইগুলো যেন তোমরা কম করো। অর্থাৎ প্রথম যার চিকিৎসা বেশি দরকার, যার
হ্যাঁ, যে যার বয়স্ক চিকিৎসা লোকদের, বেশি হ্যাঁ, দরকার। একটা এবং জনকল্যাণমূলক বলছে যে রাষ্ট্র আমাদের, আমাকে হ্যাঁ। আমাকে একজন এজেন্ট বললেন যে ওরা কি আমাদের এত বছর ধরে পুষে, মানে তার বয়স এই দুজনের যাদের সাথে কথা বলছি দে অলমোস্ট দে আর অ্যারাউন্ড 60, বলে এত বছর ধরে আমরা ব্যবসা দিয়ে আসছি, তাহলে কি ওরা আমাদের মেরে ফেলতে চাইছে, আমাদের এত ক্লায়েন্ট। এবং এটা 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 মুখে বলা হচ্ছে, এটা কোনো ডাইরেকশন কিছু নেই, এবং তারা শুনতে পাচ্ছে যে একটু কম করো। বয়স্ক লোক ও একটু কম করো, মানে বয়স্ক লোক 4বার ফোন করলে তুমি একবার রেসপন্স করো, মানে ব্যাপারটা এইরকম। ঠিক। তার কারণ হচ্ছে জিও আসছে, ঠিক এইভাবেই আমরা দেখেছিলাম বিএসএনএল কে মেরে ফেলা হয়েছিল। তো আমি জানি না যে আগামী দিনকে এলআইসি এবং ন্যাশনাল ইন্স্যুরেন্স, জেনারেল ইন্স্যুরেন্স এর যে কোম্পানিগুলো আছে, নিউ ইন্ডিয়া, ন্যাশনাল ইন্স্যুরেন্স, ইউনাইটেড ইন্স্যুরেন্স, তাদেরকে কিভাবে ঘাত প্রতিঘাতের সম্মুখীন হতে হবে। ওই একই মনোপলি আরো রাহুল গান্ধী যেটাকে এ বলছেন, আদানি আম্বানি, এবং আদানিরাও ইন্স্যুরেন্স কোম্পানি আসার ব্যাপারে অলরেডি তারা আগ্রহ প্রকাশ করেছে। আদানি এবং আম্বানি, একটা বলে রাখি, দুটো কোম্পানি কিন্তু বিপুল পরিমাণে সরকারি লোনে জর্জরিত। আদানি তবু লোনটা অনেকটা মিট আপ করেছে, 2 লক্ষ 2.5 লক্ষ টাকা। সেখানে তারা তুমি যেটা ব্যাংকে বললে, সেটা আদানিদের বিরুদ্ধে যখন হিন্ডেনবার্গ রিপোর্টে আদানিদের প্রায় শেয়ার মার্কেট হুড়ুড় করে শেয়ার মার্কেট থেকে তারা পড়ে যাচ্ছিল, তখন কিন্তু কোনো একটা অদৃশ্য নির্দেশে এলআইসি কিন্তু তাকে বাঁচাতে এগিয়ে আসে। হ্যাঁ, এলআইসি গোটাটাই তো সেই সময় নির্ভেদ না, ইনভেস্ট করেছিল। গোটাটাই তো হচ্ছে এই গুজরাট লবিদের খেলা। এবং এটা ভারতবাসী বুঝতে পারছে, ভারতবাসী এত বোকা নয়, সাধারণ মানুষ বুঝতে পারছে। এবং একটাই আশার কথা, কংগ্রেসের গুড ব্যাড আগলি যতই থাকুক, তারা হয়তো বুর্জুয়া শ্রেণীকে রিপ্রেজেন্ট করে, তারা বড়লোক শ্রেণীকে রিপ্রেজেন্ট করে, তারা হয়তো দেশের এই আজকে যে নয়া অর্থনীতি নরসিংহরাওয়ের আমলে হয়েছে, কিন্তু রাহুল গান্ধী যে পথে হাঁটতে চলেছেন, রাহুল গান্ধীর ওপরেই কংগ্রেসের শুধু নয় গোটা বিরোধী দলের এখন ভরসা। তিনি বিরোধী দলনেতা, সুতরাং আমাদেরও তার উপরই ভরসা করতে হবে। তিনি কিন্তু অন্যভাবে রাজনীতি করতে নেমেছেন, এবং তার আমার ধারণা যে রাহুল গান্ধীর চাপের কাছে কিছুটা নথি স্বীকার করেই আজকে বিজেপিকে একটা, বিজেপির মধ্যে থেকে এই চাপটা তোলা হচ্ছে যে যাতে জিএসটির পরিমাণ হ্রাস করা হয়। দেখা যাক এখন এটা কতদূর সাকসেসফুল হয়। আমরা আমাদের একদম সময় শেষ হয়ে এসছে। আমরা একটা প্রশ্নের কাছে নেব, সেটা নিয়ে আমরা অনুষ্ঠান শেষ করব। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে তোমার কি মনে হয় যে শুধু এই রকম একটা হয়তো কিছু কমিয়ে দেওয়া হলো, যে অনুমানটা তুমি করলে যে কিছুটা কমে, এতে কি সাধারণ মানুষের আস্থা ফিরে পাওয়া যাবে? বিজেপি কি তুমি মনে করো যে এই একটা ছোট্ট কাজ করলেই বিজেপি আবার জনগণের কাছে একদম গ্রহণযোগ্য দল হয়ে উঠবে এবং এই 3টে রাজ্যে আবার তারা খুব ভালো? বিজেপি পুরো টিকে আছে প্রচার মাধ্যমের উপর। সে প্রচার মাধ্যম নানাভাবে হচ্ছে, সে বড় চ্যানেল হোক, খবরের কাগজ হোক, টুইটার হোক, অন্য অন্য মাধ্যম, আরএসএস এর লোকেদের মাধ্যমে, তারা তো এইটাকে খুব বড় আকারে কিন্তু প্রচার করবে। এবং আজকে রাহুল গান্ধী কি দাবি করেছিল সেটা পেছনে চলে যাবে, বা বিরোধীরা কি দাবি করেছিল সেটা পেছনে চলে যাবে। বারবার বলা হবে জনমোহিনী, মনমোহনকে একসময় জনমোহিনী বলা হতো, সেই রকম নরেন্দ্র মোদীকে জনমোহিনী বলা হবে, নির্মলা সীতারমণকে বলা হবে, এবং সেই ড্রামটা খুব জোরে 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 বাজানো হবে। সেই বাজনাটা আদানি এবং আম্বানির হাতে এখন দেশের একটা বড় সেকশন চলে গেছে মিডিয়া পর্যন্ত। এবং আর একটা বড় তথ্য তোমায় আজকে এখানে বলি, যে টাইমস অফ ইন্ডিয়ার প্রায় 17% শেয়ার আদানিরা কেনার জন্য অলরেডি বিডিং করেছে। তারা সম্ভবত টাইমস অফ ইন্ডিয়ার একটা সেকশন আদানি কিনতে চলেছে, তাও আদানিদের হাতে চলে যাওয়ার একটা বড় সম্ভাবনা, শুধু নয় সম্ভবত চলে যাওয়ার দিকেই এগোচ্ছে। তো ফলে ড্রাম জোরে জোরে বাজবে, কিন্তু মানুষ জীবনের অভিজ্ঞতার মধ্য দিয়ে তো অনেক কিছু শেখে। এখন দেখা যাক, আমরা হোপ ফর দ্য বেস্ট, আগামী দিনকে কি করা যায়, মানুষ কিভাবে দেখে বিষয়টাকে, সেটা ভাবার দরকার। তবে যদি কমে, আমি বলবো যেই কমাক, যেভাবেই কমাক, রাজনৈতিক ইমপ্লিকেশন ছাড়াও সাধারণ মানুষ কিছুটা রিলিফ পাবে। আমি নিজের ক্ষেত্রে বলতে পারি, বিপুল টাকা এবছর আমাকে জিএসটি দিতে হয়েছে আমার নিজের, আমরা প্রত্যেকেই সেটা দিই। এবং যত বয়স বাড়বে, যত মেডিকেলের খরচা বাড়বে, তত পরিমাণে আমার জিএসটি এটাও বাড়বে। দেখা যাক, এখন আমাদের হ্যান্ডস আপ, কারণ এবার 400 থেকে 240-এ নেমেছে। মানুষের কথা
যে সরকারি ভাবুক, বেশি করে ভাবাটাই ভালো। এই অন্তত পজিটিভ আশা রাখা যায়। চমৎকার বিশ্লেষণ করলেন প্রসূন আচার্য। আপনারা শুনলেন, এর অনেকগুলো দিক আছে, অনেক নতুন তথ্য আছে, এবং যেই এইটা যদি সত্যি কমে, সেই কমানোর একটা প্রশংসা কিন্তু বিরোধী দলের, মানে বিরোধী দলনেতারও প্রাপ্য হবে। এটা প্রসূনের সমস্ত কথার মধ্যে থেকেও উঠে এলো, এবং আমরা একটা আশাবাদী যে অন্তত কিছুটা জনগণ হয়তো রিলিফ পেতেও পারেন, বিশেষ করে বয়স্ক মানুষরা, যারা প্রবীণ নাগরিক, যাদের কথা সবার আগে আমাদের ভাবতে হবে, এবং নিম্নবিত্ত এবং মধ্যবিত্ততে তো অবশ্যই আছেন, যাদের জীবন বীমা এবং মেডিক্লেম ভীষণভাবে দরকার। আপনারা এই অনুষ্ঠানটা দেখার পরে আপনাদের কেমন লাগলো এবং আপনাদের মনের মধ্যে যা যা আসছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। প্রসূন, তোমাকে অনেক অনেক ধন্যবাদ এরকম একটা সুন্দর আলোচনা আমাদের দর্শকদের উপহার দেওয়ার জন্য। আপনাদের সবাইকেও ধন্যবাদ।